প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের পার্ট 2 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা কুলম্বের যে সূত্র শিখেছিলাম সেই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আর একটা জিনিস অবশ্যই জানব, কুলম্বের সূত্র থেকে কিভাবে আমরা আধানের এককের ধারণা পাই। অর্থাৎ আমরা জেনেছিলাম আধানের এসআই একক কুলম্ব এবং সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। এই কুলম্ব এক কুলম্ব আধান বলতে ঠিক কতটা আধানকে বোঝায় বা এক স্ট্যাট কুলম্ব আধান বলতে ঠিক কতটা আধানকে বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বুঝব সেটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে আমরা আগের দিন ক্লাসে অর্থাৎ পার্ট 1-এর ক্লাসে কী শিখেছিলাম সেটা যদি মনে করি, আমরা সেখানে শিখেছিলাম কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র বলতে কি বোঝায়? দুটি আধানকে কাছাকাছি রাখলে, বিন্দু আধান অবশ্যই, তাদের মধ্যে কী হয়? আকর্ষণ বল ক্রিয়া করে অথবা বিকর্ষণ বল ক্রিয়া করতে পারে। সেটা পুরোপুরি নির্ভর করে আধান দুটির প্রকৃতির ওপর। অর্থাৎ আধান দুটি যদি সমধর্মী হয় পরস্পরকে বিকর্ষণ করত, এবং যদি বিপরীতধর্মী হয় পরস্পরকে আকর্ষণ করে। আমরা সেই আকর্ষণ বলের মান নির্ণয় করেছিলাম। কী ছিল সূত্রটা যদি লিখি, ছবিটা একবার এখানে আঁকি, দেখো এখানে ছিল একটা আধান যার মান নিয়েছিলাম Q1, এখানে একটা ছিল আধান Q2। এই দুটো আধানের মধ্যে পারস্পরিক ব্যবধানকে আমরা লিখেছিলাম D দ্বারা। ফলে এই দুটো আধানের মধ্যে বা R দ্বারাও দূরত্বটাকে লেখা যায়। এদের মধ্যে ক্রিয়াশীল বল কত ছিল? F সমান আমরা জেনেছিলাম এসআই পদ্ধতিতে হয় 1/4 K ইপসাইলন 0 Q1 Q2 বাই R স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে কি হয়? সিজিএস পদ্ধতিতে রূপটা হয় 1/K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এটাও জেনেছিলাম যদি আধান দুটো বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে থাকে, সেক্ষেত্রে এই যে কে অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত বসাতে পারি? 1, তাই তো? কারণ বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 1। বসিয়ে দিলে সূত্রটা নিশ্চয়ই বায়ু মাধ্যমের ক্ষেত্রে কেমন হবে সেটাও আমরা লিখেছিলাম। অর্থাৎ বায়ু মাধ্যমের ক্ষেত্রে যদি লিখি, বায়ু মাধ্যম থাকলে বা শূন্য মাধ্যম বলা যায়, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে সূত্রটা এমন দেখতে হতো, F সমান 1/4 ইপসাইলন নট বা ইপসাইলন 0 Q1 Q2 বাই R স্কোয়ার। আর এটা F সমান কেবলমাত্র Q1 Q2 বাই R স্কোয়ার। এই ছিল রূপ। এখন দেখো আমরা এই সূত্র থেকে কুলম্বের আর এও জেনেছিলাম যে এই যে বলটা ক্রিয়া করলে পারস্পরিক বল, অর্থাৎ Q1 Q2-র ওপর এই বল প্রয়োগ করে, অনুরূপভাবে Q2 ও Q1-এর ওপর একই বল প্রয়োগ করে। ওদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর বলটা প্রযুক্ত হয়, এগুলো সব জেনেছিলাম। আমরা আজকের এই যে দুটো রূপ, এই দুটো রূপ থেকে আধানের এককের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আজকের আমাদের ক্লাসের প্রথম বিষয়বস্তু হবে আধানের একক সমূহ। একক সমূহ। আচ্ছা, প্রথমে আমরা এসআই পদ্ধতিতে আলোচনা করি। এসআই পদ্ধতি আমরা জানি কি বলতো, এসআই পদ্ধতিতে আধানের একক কি জানি? আমরা জানি এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম্ব। কিন্তু কতটা আধানকে এক কুলম্ব বলবো সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা গাণিতিক রূপ কি জেনেছিলাম? অর্থাৎ দুটো আধান যদি বায়ু মাধ্যমে নির্দিষ্ট ব্যবধানে থাকে, সেক্ষেত্রে আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল বলের গাণিতিক রূপ হয় এটা। এখন আমরা এই সমীকরণে, এই যে রাশিমালায় কয়েকটি বিশেষ মান ধরে নিচ্ছি। কেমন ধরছি? যদি দেখো F সমান 9 × 10⁹ নিউটন, এফের মান ধরলাম। কেন? বিস্তৃতভাবে বুঝছি। ধরলাম যে এফের মান কত হবে? 9 × 10⁹। আর এর মান কত? আর অর্থাৎ দূরত্ব 1 মিটার। আর Q1 সমান Q2 সমান Q ধরলাম। অর্থাৎ এই যে দুটো আধান তাদের মান সমান ধরলাম। হয় যদি এই মানগুলো হয়, অর্থাৎ এফের মান এটা, আর এর মান এটা, এবং আধান দুটোর মান যদি সমান হয়, সেক্ষেত্রে এই সূত্র থেকে অর্থাৎ কুলম্বের
সূত্র থেকে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলে আমরা যদি মানগুলো বসাই, দেখো 9 × 10⁹ কার মান বসালাম? এফ এর মান। এই 1/4πε0 মান আমরা জানি কত হয়? 9 × 10⁹, এটা আমরা জানি। আর Q1 Q2 পরিবর্তে কত বসাবো? Q × Q, আর এর পরিবর্তে 1²। দেখো এফ এর মান বসালাম, কিন্তু এই মানটা কোথা থেকে পেলাম? আমরা জানি 1/4πε0 মান হয় 9 × 10⁹। আর Q1 এর মান কিউ ধরেছি, Q2 এর মানও কিউ ধরেছি, আর এর মান 1। এটা বসিয়ে দিলে দেখো Q² সমান কত আসছে? 1, অর্থাৎ Q সমান কত আসছে? +−1। অর্থাৎ দুটো আধান সম পরিমাণ আধান, এইটার মানে কি? এই যে গাণিতিক গণনাটা করলাম এর অর্থটা কি যদি বোঝার চেষ্টা করি, দুটো সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে যদি পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে ওদের প্রত্যেকটিকে আমরা 1 কুলম আধান বলতে পারি। বুঝতে পারলে কেমন? দেখো আরও একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা দুটো আধান, এরকম দুটো আয়ত বস্তু, এদের আধান কত জানি না, কিন্তু প্রত্যেকের আধানের মানটা সমান জানি। এরও যতটা আধান আছে এই বস্তুতে ঠিক সেই পরিমাণ আধান আছে। এরকম দুটো আয়ত বস্তুকে শূন্য মাধ্যমে রাখলাম। কত দূরে রাখলাম? 1 মিটার দূরে রাখলাম। হলো? অর্থাৎ দুটো সমপরিমাণ আধানকে শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলাম। রাখলে এদের ওপর কী হবে? এরা পরস্পরের উপর বল প্রয়োগ করবে। যদি দেখি যে প্রযুক্ত বলের মান 9 × 10⁹ নিউটন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই প্রত্যেকটা বস্তুর আধান একক, অর্থাৎ 1 কুলম্ব। বোঝা গেল? ফলে দেখো কেন এখানে 9 × 10⁹ নিয়েছিলাম এফ এর মান, অন্য কিছু নিইনি। কারণ আমি যদি এফ এর মান 9 × 10⁹ এর পরিবর্তে অন্য কিছু বসাতাম, তখন কিউর মান 1 আসতো না। আর আমরা কিউর মান 1 আনতে চাইছি কেন? কারণ আমরা এখান থেকে আধানের সংজ্ঞা দিতে চাইছি, একক আধানের সংজ্ঞা। অর্থাৎ আমরা দেখব এই যে সমীকরণটা, অর্থাৎ কুলম্বের সূত্রে যে সমীকরণটা আমরা জেনেছিলাম, এই সমীকরণে এমনভাবে মানগুলো আমরা নির্ণয় করব বা এমনভাবে মানগুলো আমরা বসাবো যাতে কিউর মান কত আসে? 1 আসে। তাই আমরা এখানে এফ এর মান এই 9 × 10⁹ ধরেছিলাম। বোঝা গেল? অর্থাৎ আমরা এখান থেকে দেখো বলতে পারি 1 কুলম আধান কাকে বলবো? দুটি সমপরিমাণ বিন্দু আধান বায়ু মাধ্যমে, এখানটা সংজ্ঞাটা যদি লিখি, দুটি সমপরিমাণ বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে পরস্পরের উপর কি করবে? পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে পরস্পরের উপর যদি কি হয়? 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তবে প্রতিটির আধানকে 1 কুলম বলা হয় বা বলা যায়। বুঝতে পারলাম? মানে ঠিক যতটা আধান দূরে থেকে পরস্পরের 1 মিটার দূরে থেকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, সেটাকেই 1 কুলম বলে। এই হলো এসআই পদ্ধতিতে, এটা আমরা জানলাম। আবার বলেছিলাম সিজিএস পদ্ধতিতে শিখব। সিজিএস পদ্ধতিতে কী হবে? আমরা জানি আধানের একক হয় স্ট্যাট কুলম। চলো তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক কী হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। এটা মুছে দিই। ঠিক একই রকমভাবে গাণিতিক রূপটা লিখব সিজিএস পদ্ধতিতে, সেখানেও কিউর মান 1 আনার চেষ্টা করব। কেমন দেখো? আমরা জানি আচ্ছা সিজিএস পদ্ধতিতে এফ সমান কত হয়? সিজিএস পদ্ধতিতে গাণিতিক রূপটা হচ্ছে Q1 Q2/r²। কারণ আমি ধরে নিচ্ছি আধান দুটি বায়ু মাধ্যমেই আছে, ফলে এই রূপটা হবে Q1 Q2/r²। এই বসালাম। যদি দেখো এফ এর মান 1 ডাইন হয়,
কেন ডাইন? কারণ আমরা সিজিএস পদ্ধতিতে গণনা করছি। এফ এর মান 1 ডাইন, আর এর মান অর্থাৎ দূরত্বটা 1 সেন্টিমিটার, আর Q1 Q2 সমান কিউ ধরলাম। হয় Q1 Q2-র মান কত ধরলাম? 1। যদি হয় তবে দেখো এই সমীকরণটা কেমন দেখতে আসছে? এফ এর জায়গায় কত বসাবো? 1, Q1 এর জায়গায় কিউ, Q2-র জায়গায় কিউ, আর আর এর জায়গায় 1 স্কোয়ার। Q1 এর জায়গায় কিউ, Q2-র জায়গায় কিউ, আর এর জায়গায় 1 স্কোয়ার বসিয়ে দেখো সরল করলে তবেই কিউর মান কি আসছে? +-1 আসছে না? আগে যেমন এফ এর মান কত ধরেছিলাম? 9 × 10⁹, কারণ সেক্ষেত্রে আমরা দেখেছিলাম, অর্থাৎ এসআই পদ্ধতিতে দেখেছিলাম যে এফ এর মান 9 × 10⁹ ধরলে তবেই কিউর মান 1 আসে। আর এখানে আমরা কি দেখলাম যে এফ এর মান 1 ডাইন ধরলে তবেই কি আছে? ক্রিয়াশীল এই আধানের মানগুলো +-1 বা একক আধান আসছে। আর যেহেতু একক আধানের সংজ্ঞা দেবো তাই আমি বলেছি মানগুলো সেইভাবে ধরে নেওয়া হলো, এগুলো আমরা ধরে নিচ্ছি। ফলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? দেখো এই একদম আগের মতো এই তলায় লেখা আছে যেটা, এটা কোন পদ্ধতিতে লেখা আছে? এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কেমন হবে? সিজিএস পদ্ধতিতে আমরা বলতে পারি যে দুটি সমপরিমাণ বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে, এটা 1 মিটার না বলে কোথায় কোথায় পরিবর্তন হবে দেখো, 1 সেন্টিমিটার। আমি পরিবর্তন যেখানে হচ্ছে সেটা আন্ডারলাইন করছি। 1 সেন্টিমিটার দূরে থেকে পরস্পরের ওপর যদি কত হবে? এটা নিউটন হবে না, বলবো 1 ডাইন বল প্রয়োগ করে। যদি পরস্পরের ওপর 1 ডাইন বল প্রয়োগ করে তবে তাদের প্রত্যেকটির আধানকে কী বলবো? 1 স্ট্যাট কুলম্ব। বোঝা গেল? শুধু তফাৎটা কোথায় দেখো, ওখানে দুটো আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে ছিল, এখানে 1 সেন্টিমিটার দূরে আছে। আর ওরা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করেছিল, এখানে 1 ডাইন যদি বল প্রয়োগ করে তবেই ওই প্রত্যেকটির আধানকে আমরা বলবো 1 স্ট্যাট কুলম্ব। আশা করি বুঝতে পারলে 1 স্ট্যাট কুলম্ব আধান বলতে কতটা ঠিক আধানকে বোঝায়, এটা আমাদের জেনে রাখতে হবে, খুব কাজে লাগবে। আর এই জায়গা থেকে আমাদের 1 স্ট্যাট কুলম্ব আর কুলম্বের মধ্যে সম্পর্ক তো আমরা জানি, সেটা একটু যদি লিখে দিই, 1 স্ট্যাট কুলম্ব, 1 কুলম্ব সমান হয় 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। এই সম্পর্কটাও আমাদের খুব কাজে লাগবে, এই সম্পর্কটা আমাদের জেনে রাখতে হবে, মানে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক হলো। এই হলো আধানের একক সমূহ এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এবার আমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, আসল কথা বলি। আসলে কুলম্বের সূত্রটা কি? দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত সূত্র, তাই তো? আর বল আমরা জানি ভেক্টর রাশি, ফলে সূত্রটাও ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। আমরা যে এই রূপগুলো প্রকাশ করেছি দেখো কোথাও ভেক্টর চিহ্ন নেই। ভেক্টর চিহ্ন মনে পড়ে তো? রাশির উপরে এরকম তীর চিহ্ন দিলে সেটাকে ভেক্টর বলে। এখানে ভেক্টর নেই, কিন্তু বল কী রাশি হওয়া উচিত? ভেক্টর রাশি। অথচ আমরা এখানে এটাকে কী রাশি দিয়ে প্রকাশ করেছি? স্কেলার রাশি দিয়ে প্রকাশ করেছি, স্কেলার রূপ। মানে আমরা এই সব ক্ষেত্রে এই যে গাণিতিক রূপগুলো লিখেছি এখানে কেবলমাত্র আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান বের করতে পারি এই সূত্র থেকে। কিন্তু ভেক্টর রূপ জানা থাকলে একসঙ্গে একটাই রূপ থেকে, গাণিতিক রূপ থেকে আমরা কি বের করতে পারি? মানও বের করতে পারি, দিকও বের করতে পারি। আর অবশ্যই সেটাই সঠিক রূপ, কারণ বল একটি ভেক্টর রাশি। তাই আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কেমন হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। এটা কিন্তু বুঝতে গেলে আমাদের ক্লাস 11-এ যে ভেক্টর শিখেছিলাম সেটা একটু মনে করে নিতে হবে। একটু ছোট করে পুরনো জিনিস মনে করে নেওয়া। কী শিখব? কুলম্বের সূত্রে ভেক্টর রূপ শিখব, কিন্তু তার আগে আমরা ভেক্টর কি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। আমরা স্থানাঙ্কের সাহায্যে ভেক্টর প্রকাশ করা শিখেছিলাম, বা ভেক্টরকে যোগ করা শিখেছিলাম। দুটো ভেক্টর কিভাবে যোগ করতে হয়, ত্রিভুজ সূত্র বা সামন্তরিক সূত্র ক্লাস 11-এ শিখেছিলাম। সেগুলোই এক্ষেত্রে কাজে লাগবে খুব। দেখো কেমন একটু বলি। ধরো ত্রিমাত্রিক দেশে 3Dতে এরকম XY Z অক্ষ আঁকি আমরা, এদিকে X অক্ষ, এদিকে Y অক্ষ, এখানে Z অক্ষ। তাহলে এখানে একটা P বিন্দু আছে। হলো, P বিন্দু স্থানাঙ্ক কত? P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে X Y Z। হলে P বিন্দুটির অবস্থান ভেক্টরকে আমরা কি দ্বারা লিখতাম? এই যে মূল বিন্দু এবং P বিন্দু জুড়ে দিতাম,
মূল বিন্দু এবং পি বিন্দু জুড়ে দিলে এটাকে বলতাম ওপি ভেক্টর। অর্থাৎ এটা কি বোঝাই যেন, মনে পড়ছে তো? এই ওপি ভেক্টরকে আমরা বুঝি যে পি বিন্দুর অবস্থান ভেক্টর। আর সেটাকে কীভাবে লেখা হতো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অনেকে এটাকে ওপি ভেক্টর না বলে আর ভেক্টরও বলতো, যে আর ভেক্টর সমান কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। অর্থাৎ আরটা কী বোঝায়? আর বোঝায় যে ত্রিমাত্রিক দেশে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর। আর আর ভেক্টর সমান কত হয়? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। আর আমরা জানি অবস্থান ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়? এই যে আদি বিন্দু অর্থাৎ ও থেকে শেষ বিন্দু অর্থাৎ পি এর দিকে। আর সেটাকে আমরা কিভাবে বলতাম? আর ক্যাপ দ্বারা প্রকাশ করতাম। অর্থাৎ আর ক্যাপ মানে কি? যে কোনো ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। আর একক ভেক্টরের বলতে কি বোঝাই যেন, যে ভেক্টরের মান 1 এবং দিকটা ওই ভেক্টরের দিক অনুসারে নির্দেশ করে। অর্থাৎ এই আর ক্যাপটার অভিমুখ কোন দিকে হবে যেন? ওই ও থেকে পি এর দিকে আর ক্যাপের অভিমুখ। আর এই ও থেকে পি এর দূরত্বটা হচ্ছে মড আর, বা এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি আর ভেক্টর বাই কেবলমাত্র শুধু আর দিয়ে। দেখো এইটার মধ্যে তফাৎ বুঝতে পারছো? শুধু আর দেওয়া মানে সেই আর এর মড, অর্থাৎ আর ভেক্টরের মড মান। এই হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, আমরা এটা বুঝেছিলাম। এখন দেখো, যদি ত্রিমাত্রিক দেশে এরকম একটা পয়েন্ট না থেকে দুটো পয়েন্ট থাকে, তাদের অবস্থান ভেক্টরকে কীভাবে লিখবো? অর্থাৎ ধরো এখানে পি বিন্দু আছে, এখানে আর বিন্দু আছে, বুঝছে? আচ্ছা, আর না দিয়ে এখানে টি বিন্দু আছে। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর কত z1 ধরে নিলাম। আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। ফলে এর অবস্থান ভেক্টর কত? এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে লিখতাম? বেঁকে যাচ্ছে বারবার। আচ্ছা, এই অক্ষগুলো নাম দিই। এটা এক্স অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ, এদিকটা জেড অক্ষ। একটু আগেই বললাম পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা কী দ্বারা লিখতাম? আর। এখানে আর না লিখে আর1 লিখবো, যেহেতু দুটো বিন্দু হয়ে গেছে। এটা আর1 ভেক্টর আর এটা কত? আর2 ভেক্টর। আর আর1 ভেক্টর মানে বলতেই পারি কত হবে? x1 আই ক্যাপ প্লাস y1 জে ক্যাপ প্লাস z1 কে ক্যাপ। আর আর2 ভেক্টর মানে কত আসবে? x2 আই ক্যাপ y2 জে ক্যাপ প্লাস z2 কে ক্যাপ। এই তো শিখেছিলাম। আর আর1 ভেক্টরের অভিমুখ কোন দিকে? এখানে আর1 ক্যাপ বের করতে হবে, এখানে আর2 ক্যাপ। আর2 ক্যাপ বা আর1 ক্যাপ বের করার নিয়ম এই যে কোনো ভেক্টরকে, যেমন আর1 ক্যাপ কী করে বের করব? আর1 ক্যাপ বলতে কী বোঝাবো? আর ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দেবো, মানে আর1 ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দেবো। একই রকমভাবে আর2 ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দিলে আর2 ক্যাপ পাবো। ক্যাপ মানে কি? আবারও বলি, ক্যাপ কথার অর্থ হচ্ছে একক মান সম্পন্ন ভেক্টর। প্রকৃতপক্ষে আমরা আর1 ক্যাপ দ্বারা কী বোঝাই যেন? অভিমুখটা, ভেক্টরটির অভিমুখ কোন দিকে। আর1 ক্যাপের অভিমুখ কোন দিকে? এই যে আদি বিন্দু থেকে পি বিন্দুর দিকে। বা আর2 ক্যাপের অভিমুখ কোন দিকে? আদি বিন্দু থেকে টি বিন্দুর দিকে। এগুলো আমরা শিখেছিলাম ক্লাস 11-এ। আমরা কিন্তু এখনও কুলম্বের সূত্রে ভেক্টর শুরু করিনি। আমরা ক্লাস 11-এ যে ভেক্টর জেনেছিলাম সেটা একটু আরও একবার মনে করে নিলাম। এই ছিল অবস্থান ভেক্টর। আশা করি বুঝতে পারলাম। এবার দেখো, তোমাকে এই যে আমরা আর1 ভেক্টর বের করেছি, আর1 ভেক্টরটা কি? আর1 ভেক্টরটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বা মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর। বা আর2 ভেক্টরটা কি? মূল বিন্দুর সাপেক্ষে টি বিন্দুর অবস্থান ভেক্টর। কিন্তু তোমাকে যদি বলা হয় যে পি বিন্দুর সাপেক্ষে টি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, মানে এই নির্ণয়টা করতে বললো, এই ভেক্টরটা আর 2 1, বুঝছে? আর 2 1 মানে কি? এই যে 2-এর অবস্থান ভেক্টর, এই যে এটাকে 2 নম্বর পয়েন্ট বলছি, এটাকে 1 নম্বর পয়েন্ট বলছি। অর্থাৎ পিটাকে 1 নম্বর পয়েন্ট, এটাকে 2 নম্বর পয়েন্ট বলছি। আর 2 1 বলতে বোঝায় কি যেন? 1-এর সাপেক্ষে 2-এর অবস্থান ভেক্টর। অর্থাৎ দেখো আমি এখানে লিখি, আর 2 1 বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? পি এর সাপেক্ষে, পিটাকে আমরা 1 নম্বর পয়েন্ট বলছি, তো তাই লিখছি পি এর সাপেক্ষে টি এর অবস্থান ভেক্টর। বোঝা গেল?
ঠিক একই রকমভাবে এটা R21 বা R12 বলতে ঠিক উল্টোটা বোঝাবো, টি এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর। খেয়াল করে দেখো R1টা কি, R1টা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, R2টা কি মূল বিন্দুর সাপেক্ষে টি বিন্দুর অবস্থান ভেক্টর। কিন্তু R21টা কি, ভালো করে খেয়াল করবে শব্দগুলো। R21টা কি, R21টা হচ্ছে পি বিন্দুর অর্থাৎ 1 নম্বর বিন্দুর সাপেক্ষে 2 নম্বর বিন্দুর অবস্থান ভেক্টর, আর মূল বিন্দু এখানে আসছে না। বা R12টা কি 2 এর সাপেক্ষে 1 এর অবস্থান ভেক্টর। এই যে R12 মানে পজিশন অফ 1 উইথ রেসপেক্ট টু 2, আর R21 মানে পজিশন অফ 2। এটা এরকমভাবে ইংরেজিতে বলা যায় পজিশন অফ 2 উইথ রেসপেক্ট টু 1, মানে 1 এর সাপেক্ষে 2 এর অবস্থান ভেক্টর। আশা করি বুঝতে পারলে R21 R12 কি। এখন তোমাকে বললো এই R1 R2 না বের করতে বলে বললো যে পি এর সাপেক্ষে টি এর অবস্থান ভেক্টর বা R21 বের করতে। সেটা আমরা কি করে নির্ণয় করব? সেটা আমরা কিভাবে নির্ণয় করেছিলাম যদি মনে করি, আমরা ওটা নির্ণয় করার জন্য ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো তো নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। ভেক্টরের ত্রিভুজ সূত্র দেখো, এই ত্রিভুজটা ত্রিভুজ ও পি টি থেকে পাই, ওপিটিতে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মনে পড়ছে তো? ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। কি ছিল ত্রিভুজ সূত্রটা? ছিল একই ক্রমে গৃহীত বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। আমরা কিন্তু এটা ক্লাস 11-এ ভেক্টর অধ্যায়ে জেনেছিলাম। আমরা সেই ধারণাটা এখানে প্রয়োগ করব। সেখানে প্রয়োগ করলে কি আসবে দেখো, এখানে একই ক্রম কার কার হচ্ছে, এই R1 এবং R21, আর বিপরীত ক্রম কার হচ্ছে, কারণ R2-র অভিমুখ ঠিক উল্টো দিকে হচ্ছে না। দেখো R1-এর অভিমুখ এদিক থেকে গেল এদিকে গেল, কিন্তু R2-র অভিমুখ কী হচ্ছে, এদিকে না হয়ে অর্থাৎ টি থেকে ওর দিকে না হয়ে ও থেকে টি এর দিকে হচ্ছে, বিপরীত দিকে হচ্ছে। ফলে আমরা এখানে একই ক্রমে কোন দুটো বাহু পেলাম, R1 ভেক্টর পেলাম আর R21 ভেক্টর পেলাম। সমান কোনটা লিখব, বিপরীত ক্রমে যে বাহুটা পাচ্ছি। এটাই ছিল ত্রিভুজ সূত্র, মনে পড়ছে তো? একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। তাই R2টা কি হলো, এই দুটোর যোগফল, এই R1 এবং R21-এর যোগফল। আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য R21টা বের করা। ফলে দেখো এখান থেকে লিখতে পারি R21 ভেক্টর সমান কত, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। বুঝতে পারলে? আর R2 ভেক্টর R1 ভেক্টর তো তুমি জানো, সেই মানগুলো বসিয়ে দিলেই চলে আসবে। R2 ভেক্টরের মান কী ছিল, এগুলো আর বসানোর যদিও দরকার নেই, তবুও একবার বসিয়ে দিই। x2i ক্যাপ প্লাস y2j ক্যাপ প্লাস z2k ক্যাপ, কোথায় একটু আগে বের করে রেখেছিলাম, তাই তো? মাইনাস R1-এর মান কত, x1i ক্যাপ প্লাস y1j ক্যাপ প্লাস z1k ক্যাপ। অর্থাৎ এটা সরল যদি করি দেখবে এরকম আসবে, x2 মাইনাস x1i ক্যাপ প্লাস y2 মাইনাস y1j ক্যাপ প্লাস z2 মাইনাস z1k ক্যাপ। এই হলো R21 ভেক্টর। অর্থাৎ এটা কি এলো বলো তো, এটা 2-এর অবস্থান ভেক্টর এলো কার সাপেক্ষে, 1-এর সাপেক্ষে, অর্থাৎ পি বিন্দুর সাপেক্ষে টি বিন্দুর অবস্থান ভেক্টর। আর যদি এর অভিমুখটা নির্ণয় করতে বলে, অর্থাৎ R21-এর অভিমুখ কোন দিকে হবে, এই দিকেই হবে, সেটা নির্ণয় করব কি করে দেখো, আমি একটু ওপরে লিখি, R21 ক্যাপ বের করব। R21 ক্যাপ মানে কত, R21 ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দেবো, বা মড R21 দিয়ে ভাগ করব, করলেই R21 ভেক্টর পেয়ে যাব। এই হলো R21। কিন্তু দেখো তোমাকে যদি ঠিক এর উল্টোটা বের করতে বলে, অর্থাৎ R12 কেমন আসবে, একই রকম। R12 অভিমুখটা শুধু কেমন হবে দেখো, আমি একটু অন্য কালি দিয়ে, অন্য কালারের কালি দিয়ে দেখি। দেখো R21 মানে তখন অভিমুখটা হয়ে যাবে, আচ্ছা এর তলায় একটু এঁকে দিচ্ছি, অ্যাকচুয়ালি তলায় হবে না, ওর ওপরেই হবে, এরকম হবে। R21টা এদিকে আসবে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ, দেখি একটু, তারা দেখে নে।
হ্যাঁ, এই নীল কালি দিয়ে তলায় যেটা এঁকেছে R21, যদিও এই R21-এর অবস্থানটা কোথায় হবে জানে, এই টি বিন্দু থেকে পি বিন্দু, অর্থাৎ R21 যেখানে আছে সেখানে আরও, এটা 21 নয়, এটা কী হবে বা, এটা হবে 1 2, একই জায়গায় আমি একটু তলায় এঁকে দিচ্ছি বোঝার জন্য। R2 1 2, কেন 1 2 লিখলাম, এই যে বললাম 1 2 মানে কি, এবার আমরা বের করতে চাইছি টি এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর কত হবে, মূল বিন্দুর সাপেক্ষে নয়, টি এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর। একই রকমভাবে দেখো, তো এই ত্রিভুজ সূত্র প্রয়োগ করব, ত্রিভুজ সূত্র প্রয়োগ করলেই আমরা পেয়ে যাব। দেখো আমি এটা মুছে দিই, তোমরা নিশ্চয়ই R21টা বুঝতে পেরেছো তো। এবার আমরা আবার একই রকমভাবে দেখো করি, কি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, এটা থাকলে বুঝতে আমাদের সুবিধা হবে। ত্রিভুজ, কোন ত্রিভুজটা থেকে করছি, ত্রিভুজ ও টিপি থেকে কি লিখতে পারি ত্রিভুজ সূত্র প্রয়োগ করে, এটা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে লিখব, কি লিখতে পারি দেখো, ওটি না এরকম লিখি, R2 ভেক্টর প্লাস R12 ভেক্টর সমান R1 ভেক্টর। কেন উল্টো দিকে হলো দেখো, R2-র অভিমুখ এদিকে, R12-র অভিমুখ একই ক্রমে হচ্ছে, কিন্তু R1-এর অভিমুখ কী হচ্ছে, বিপরীত ক্রমে। তাই R1টা কী হলো, এই দুটোর যোগফলের সমষ্টি। কিন্তু আগেরটা যদি লক্ষ্য করো, এখানে একটু দেখিয়ে দিই, আগেরটা কেমন ছিল, R1 প্লাস R21 সমান হচ্ছে R2। দেখো আগের ছবিটা ওই জন্য রেখে দিয়েছি, দুটোর মধ্যে তফাৎ বোঝার জন্য, এইটা এবং এইটা, দেখলে তফাৎটা, কারণ এখানে R2 এবং R12-র অভিমুখ একই ক্রমে, আর ওখানে R1 এবং R21-এর অভিমুখ একই ক্রমে, তাই আমরা এরকম লিখেছিলাম। বোঝা গেল? ফলে দেখো কি হলো, এই R12 ভেক্টর সমান আমরা লিখতে পারি R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। এবার R1 ভেক্টর এবং R2 ভেক্টর মান বসিয়ে দিলে আগে যেমন করেছিলাম, অর্থাৎ R12 ভেক্টর সমান কি লিখতে পারি দেখো, R1 ভেক্টরের মান কত ছিল, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ মাইনাস x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এটা সরল করলে চলে আসবে x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ। এই হলো R12 ভেক্টর। বুঝে গেল? ফলে আমরা R12 ভেক্টর বের করে ফেললাম, অর্থাৎ টি বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বের হয়ে গেল। আর এর অভিমুখটা একই রকমভাবে R12 ক্যাপ, R12 ক্যাপ মানে কত, R12 ভেক্টর বাই শুধু R12, এটা সরল করলেই চলে আসবে। অর্থাৎ আমরা কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা বোঝার চেষ্টা করলাম। কেন, এই ধারণাটাই আমাদের কুলম্বের সূত্রের এই যে ভেক্টর রূপ শিখব বলছি সেটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো এবার আমরা আসল গণনার মধ্যে যাই। আসল গণনা বলতে আমরা যেটা শিখব বলছিলাম এতক্ষণ ধরে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আশা করি তোমরা এই ভেক্টর বিষয়টি বুঝতে পেরেছো, ভেক্টর কিভাবে প্রকাশ করা যায়। চলো কি লিখব, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, অর্থাৎ দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত সূত্র। এগুলোই কাজে লাগাবো, এই যেগুলো শিখলাম এগুলোই কাজে লাগাবো। মুছে দিই পুরো বোর্ডটা। কেমন, ওই 3D নিলাম, একটা থ্রি ডাইমেনশন আঁকলাম, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, হলো এক্স ওয়াই জেড অক্ষ। এই 3 ডাইমেনশনে দুটো আধান আছে, ধরো এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এই দুটো ধরো এই আধানটা হচ্ছে Q1, এই আধানটা Q2 আধান। এই আধানটার অবস্থান ভেক্টর, এই Q1 আধানটার মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর কত, R1, আর Q2-র অবস্থান ভেক্টর কত, R2। R1-এর এবং R2-র অভিমুখগুলো দেখিয়ে দিলাম। এই যে ছিল অবস্থান ভেক্টর, কার সাপেক্ষে,
অবশ্যই মূল বিন্দুর সাপেক্ষে। আর R1 ভেক্টর মানে কি হয় সেটা তো আমরা জেনেছি। এবার আমরা বের করব কি Q1 আর Q2 আধানের মধ্যে ক্রিয়াশীল বল। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এই ভেক্টর বের করা মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে Q1 Q2-র ওপর কত বল প্রয়োগ করে আমরা জেনেছিলাম। দেখো তার জন্য আমাদের বের করতে হবে যে Q1 এর সাপেক্ষে Q2-র অবস্থান ভেক্টর। আচ্ছা, এটা আমি একটু অন্য কালি দিয়ে প্রকাশ করি। কি করব, Q1 এর সাপেক্ষে Q2-র অবস্থান ভেক্টর অর্থাৎ R21। R21 মানে কি, ওই যে 2-এর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে, 1-এর সাপেক্ষে। R21 তো আমরা বের করা শিখেছি। R21 মানে একটু আগেই বললাম R21 ভেক্টর সমান কত আসবে, দেখো তোমরা লিখে রেখেছো খাতায়, R2 মাইনাস R1, এই তো। ফলে আমরা বলতে পারি দেখো এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল অর্থাৎ Q1 কর্তৃক Q2-র ওপর প্রযুক্ত বল কত হবে, Q1 আধান কর্তৃক Q2 আধানের ওপর প্রযুক্ত বল কত, আধানের উপর প্রযুক্ত বল F21। একই রকম কারণ, F21 মানে কি, ফোর্স অন 2 ডিউ টু 1, অর্থাৎ 1-এর জন্য 2-এর ওপর প্রযুক্ত বল। আমি এখানে যদি লিখে দিই এটার মানে, আচ্ছা এই সাইডে লিখে দিচ্ছি, কার 1-এর জন্য 2-এর উপর প্রযুক্ত বল, ফোর্স অন 2 ডিউ টু 1, সেটা কত হবে আমরা জানি 1/4πε0। আমরা ধরে নিচ্ছি আধান দুটি বায়ু মাধ্যমে আছে। সূত্রটা কী ছিল, Q1 Q2 বাই ওদের মধ্যে দূরত্ব কত, R21 স্কোয়ার, তাই না। R21 বলতে মড R21, জানো তো, মড R21। শুধু R21 বলতে কি বোঝায়, এই যে R21 ভেক্টরের মান, R21 ভেক্টরের মান মানে কি, এই যে মড করতে হবে, আর মড করলে কত আসবে, মড R2 মাইনাস R1, এইভাবেও লেখা যায়। আর অভিমুখটা কোন দিকে হবে, আমি জানি Q1 আধান Q2 আধানের ওপর কোন দিকে বল প্রয়োগ করে, এদিকেই বল প্রয়োগ করে, অর্থাৎ F21 এর অভিমুখ এদিকে। কোন দিকটা, এটাই তো R21 ক্যাপের দিক, একক ভেক্টরের অভিমুখ ওদিকে। কারণ আমরা জানি, আচ্ছা এটা তো নিশ্চয়ই বুঝতে পারলে Q1 Q2-র ওপর কোন দিকে বল প্রয়োগ করবে, ওইদিকে। আর অভিমুখটা কী হবে, R21 এর অভিমুখ যেদিকে, কারণ R21 এর অভিমুখ মানে কি, এই ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়, ওই দিকেই হয়। অর্থাৎ আমরা এটাকে ভেক্টর হিসেবে লিখছি বলে এখানটায় যখনই ভেক্টর চিহ্ন দিচ্ছি এখানে অভিমুখ দেখাতে হবে R21 ক্যাপ। ফলে আমরা সূত্রটা কি লিখতে পারি, দেখো 1/4πε0। কেন এই ক্যাপটা এলো দেখলে, স্কেলার রূপে আসেনি, কারণ স্কেলার রূপে দিকের কথা কোনো উল্লেখ করা হয় না, ভেক্টর রূপে দিকের কথা উল্লেখ করতে হয়, তাই R21 ক্যাপ এলো। ফলে Q1 Q2 বাই R21 স্কোয়ার। আর R21 মানে কি লিখতে পারি, R21 ভেক্টর বাই শুধু R21। আমরা শিখেছিলাম একক ভেক্টর, একটু আগেই বললাম যে R21 ক্যাপ মানে কত, যে কোনো ভেক্টরকে ওর মান দিয়ে ভাগ করে দিলে চলে আসে, ভাগ করে দিলাম। ফলে সূত্রটা কেমন হলো দেখো, 1/4πε0 Q1 Q2 বাই কত আসে, R21 কিউব ইন্টু R21 ভেক্টর। বুঝে গেল, R21 কিউব কেন হলো, এটা একটা গুণ করলে, অর্থাৎ 1/4πε0 ইন্টু কত, Q1 Q2 R21 কিউব মানে কত, এই যে মড R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর হোল কিউব ইন্টু কত, R21। এই যে R21 মানে কত, মড R2 মাইনাস R1, এটা মড, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এই এলো কি, এটা হচ্ছে F21 অর্থাৎ ফোর্স অন 2 ডিউ টু 1, 1-এর জন্য 2-এর ওপর প্রযুক্ত বল। একই রকমভাবে দেখবে আমরা F12 বের করতে পারবো। F12 কত আসবে, 1/4πε0 Q1 Q2 বাই, শুধু এখানে পাল্টে যাবে, দেখবে R1 মাইনাস R2 কিউব R12 ভেক্টর, এই আসবে দেখতে, যখন 1-এর জন্য 2-এর ওপর প্রযুক্ত বল বের করো। আচ্ছা, এগুলো মাথায় অবশ্যই ভেক্টর চিহ্ন দেওয়া উচিত।
বুঝলে? একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে লিখি এই F21 আর F12টার গণনা করে নিই, একই রকমভাবে আসবে বলে আমরা লিখে দিয়েছি। দেখতে পাচ্ছি F12 আর F21 পরস্পর কী হচ্ছে, বিপরীত অভিমুখী, তাই তো হবে। অর্থাৎ 1 2-এর ওপর যেদিকে বল প্রয়োগ করবে, 2 1-এর ওপর তার ঠিক বিপরীত দিকে বল প্রয়োগ করে, আমরা তাই জেনেছিলাম। দেখবে F21-এর অভিমুখ এদিকে হবে, F12-র অভিমুখ 21 না 12-এর অভিমুখ। এই হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটাই ভেক্টর রূপ। আর এমনি স্কেলার রূপ আমরা একটু আগেই লিখেছিলাম। স্কেলার রূপ কী ছিল, এই যে এখানটায় প্রথমে শুরুতে লিখেছিলাম না ক্লাসে, 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার বা R12 স্কোয়ার। 12 মানে ডিস্টেন্সটা, শুধু মানটা, কোনো দিকের কথা আসেনি, এই যে ভেক্টরের রূপ আসেনি, শুধু মান। আর 12 হতে পারে, 12 হলে কী হবে, এটা ফোর্স অফ 12, আর ফোর্স অফ 21 হলে কী হবে, 1/4πε0 Q1 Q2 বাই R21 একই স্কোয়ার। এইটা হচ্ছে স্কেলার রূপ, আর এই দুটো হলো ভেক্টর রূপ। আশা করি কুলম্বের সূত্রে ভেক্টর রূপ খানিকটা বুঝতে পারলাম। তোমরা একটু পড়ো, দেখবে খুবই সহজ যদি ভেক্টরের গণনাটা আমরা জেনে থাকি। পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।